আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 এর ইংলিশ বিষয়ের দ্য সেকেন্ড কামিং এই কবিতাটির সম্পূর্ণ অংশের লাইন বাই লাইন বাংলায় অ্যানালিসিস করব। এর আগের যে পোয়েমগুলো তোমাদের ফার্স্ট সেমিস্টারে রয়েছে সবগুলো কমপ্লিট করা আছে এবং প্রোজগুলোও কমপ্লিট করা আছে। যারা তোমরা ভিডিওগুলো দেখোনি, ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে প্লেলিস্টের লিংক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। তো চলো দেরি না করে ক্লাস স্টার্ট করছি। দ্য সেকেন্ড কামিং এর কথাটার অর্থ কি? দ্য সেকেন্ড মানে হচ্ছে দ্বিতীয়বার, আর কামিং মানে আসছে, অর্থাৎ দ্য সেকেন্ড কামিং দ্বিতীয়বার আসছে। তো কবিতাটি শুনে আমাদের মনে হতে পারে দ্বিতীয়বার কি আসছে, তাই না? দেখো, যীশু খ্রিস্টের জন্মের প্রায় 2000 বৎসর আগে, সেই সময় বিশ্বে অরাজকতা, নৈরাজ্য, এই বিশৃঙ্খলা এইগুলো চলছিল। তারপর যীশু খ্রিস্ট আসেন এবং সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ ওই নৈরাজ্য বিশৃঙ্খলার পরিবর্তে শান্তি প্রতিষ্ঠিত হয়। ঠিক তেমনি ভাবে প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়, প্রথম বিশ্বযুদ্ধের পর এই যে বিশ্বে আবার রক্তারক্তি অবস্থা, বিশৃঙ্খলা, নৈরাজ্য আবার সৃষ্টি হয়। তাহলে যীশু খ্রিস্টের জন্মের 2000 বছর আগে ছিল একটা নৈরাজ্য বা বিশৃঙ্খলা, আবার যীশু খ্রিস্টের জন্মের 2000 বছর পরে আবার বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ঠিক সেই সময় যে বিশৃঙ্খলা, সেই বিশৃঙ্খলার হাত থেকে গোটা বিশ্বকে উদ্ধার করার জন্য যেন দ্বিতীয়বার আবার যীশু খ্রিস্টের জন্ম হচ্ছে, বা তিনি আবার দ্বিতীয়বার আসছেন। কবি এটাই বলতে চেয়েছেন বা বোঝাতে চেয়েছেন। আমরা কবিতাটি পড়তে পড়তে আরো বিস্তারিত জানবো। এবার আমরা কবি উইলিয়াম বাটলার ইয়েটস সম্পর্কে দু একটা কথা জেনে নেব। উইলিয়াম বাটলার ইয়েটস অর্থাৎ W.B. ইয়েটস, তিনি ছিলেন একজন আয়ারল্যান্ডের কবি, অর্থাৎ আইরিশ পোয়েট। আয়ারল্যান্ডের মানুষদের বলা হয় আইরিশ, তাহলে আয়ারল্যান্ডের কবি অর্থাৎ আইরিশ পোয়েট। তিনি 1865 অর্থাৎ 1865 সালের 13 জুন তিনি আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেন, অর্থাৎ ডাবলিন শহরে জন্মগ্রহণ করেন। এবং তিনি তার যে নোবেল প্রাইজ পেয়েছিলেন, অর্থাৎ তার অ্যাওয়ার্ডস, 1923 সালে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন ফর লিটারেচার, অর্থাৎ সাহিত্যের জন্য তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন। এবং তিনি 1939 সালের জানুয়ারি 28 অর্থাৎ জানুয়ারি 28, 1939 তিনি মৃত্যুবরণ করেন। তো দেখো, এখানে আমরা W.B. ইয়েটস সম্পর্কে বেশি কিছু পড়বো না। তার জন্ম এবং তিনি কোথায় জন্মেছেন, তার মৃত্যু এবং তিনি কি অ্যাওয়ার্ডস পেয়েছিলেন কত সালে, একটু। প্রথম বিশ্বযুদ্ধের পর 1919 সালে এই কবিতাটি অর্থাৎ দ্য সেকেন্ড কামিং কবিতাটি লেখা হয়। তো দেখো, আমরা লাইন বাই লাইন পড়ি। একটা কবিতার একটা লাইনের আক্ষরিক একটা অর্থ আছে, অর্থাৎ আমরা যেরকম ভাবে লাইন বাই লাইন মানে যেরকম পড়ি সেই রকম একটা অর্থ আছে, এবং এর কিন্তু একটা অবশ্যই ইনার মিনিং রয়েছে। প্রত্যেকটা কবিতাই সেটা যেটা বোঝায়, কিন্তু তার ইনারে অর্থাৎ ইনার মিনিং একটা রয়েছে, আভ্যন্তরীণ অর্থ। তো সেই অর্থগুলো আমরা জানবো। দেখো, টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জার, দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকনার। তাহলে কি হলো? টার্নিং অ্যান্ড টার্নিং, ঘুরতে ঘুরতে, অর্থাৎ চক্রাকারে ঘুরতে ঘুরতে। কোথায়? ইন দ্য ওয়াইডেনিং জার, মানে প্রসারমান যে বলা হয় চক্র, সেটাকে ওয়াইডেনিং জার বলছে। ঘুরতে ঘুরতে কোথায়? প্রসারমান চক্রে। দ্য ফ্যালকন, বাজ পাখি, ক্যানট হিয়ার, শুনতে পায় না। দ্য ফ্যালকনার, ফ্যালকনার মানে হচ্ছে তার যে পালক, সেই পালকের কথা আর শুনতে পায় না। ওকে, তো এখানে কি বোঝাচ্ছে দেখো, টার্নিং অ্যান্ড টার্নিং মানে ক্রমবর্ধমান চক্রাকারে আবর্তন হচ্ছে। ইন দ্য ওয়াইডেনিং জার, ওয়াইডেনিং জার হচ্ছে যে ক্রমবর্ধমান কক্ষে ঘোরে, সেই ঘুরছে। দ্য ফ্যালকন, এখানে ফ্যালকন বলতে যে বাজ পাখির কথা বলা হয়েছে, আসলে ফ্যালকন বোঝাচ্ছে বর্তমান সভ্যতা, অর্থাৎ ফ্যালকন হচ্ছে এখানে মানুষের প্রতীক। আর এই যে ফ্যালকনার অর্থাৎ পালক, পালক হলো কেন্দ্র অর্থাৎ খ্রিস্ট। যে খ্রিস্ট জন্মের কারণে খ্রিস্টীয় যুগের সূচনা, তার থেকেই মানব জগৎ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ফ্যালকন ফ্যালকনারের কথা শুনছে না, অর্থাৎ বাজ পাখি তার যে পালক ফ্যালকনার তার কথা শুনছে না। তার মানে এই যে মানব সভ্যতা, তার কেন্দ্রকে খ্রিস্ট, যীশু খ্রিস্ট।
তার কথা শুনছে না, অর্থাৎ তার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এই মানুষ বা এই মানব সভ্যতা, তাই বলা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ বাজ পাখিকে যে লালন পালন করে এবং শিকারের শিক্ষা দেয় সেই হচ্ছে ফ্যালকনার, সেই বোঝানো হয়। কিন্তু এখানে খ্রিস্টকে বোঝানো হচ্ছে, যীশু খ্রিস্টকে বোঝানো হচ্ছে। থিংস ফল অ্যাপার্ট, দ্য সেন্টার ক্যানট হোল্ড। থিংস ফল অ্যাপার্ট অর্থাৎ সমস্ত কিছুই কি খসে খসে পড়ছে। দ্য সেন্টার ক্যানট হোল্ড কেন্দ্র ধরে রাখতে পারছে না। সেন্টার মানে কেন্দ্র, ক্যানট হোল্ড মানে ধরে রাখতে পারছে না। আবর্তনকারী চক্র যখন ছেড়ে দেয় সম্পূর্ণরূপে, তখন কি হয়? সভ্যতার স্তম্ভগুলি ভেঙে পড়ে। সেই রকমই কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, অর্থাৎ খ্রিস্ট থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে সমস্ত কিছুই ভেঙে পড়ছে, সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে এবং কেন্দ্র কোনো কিছুই ধরে রাখতে পারছে না। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। মেয়ার অ্যানার্কি, অ্যানার্কি মানে হচ্ছে নৈরাজ্য বা অরাজকতা। মেয়ার অ্যানার্কি বলা হচ্ছে যে কি প্রথম বিশ্বযুদ্ধের পর গোটা খ্রিস্টিয়ান সমাজে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতাকে বোঝানো হচ্ছে, যে শুধুমাত্র বিশৃঙ্খলা, সমাজে শুধুমাত্র বিশৃঙ্খলা বিরাজ করছে। The blood-dimmed tide is loosed and everywhere the ceremony of innocence is drowned. বলছেন যে blood dimmed মানে হচ্ছে রক্ত স্নাত। এই যে রক্ত স্রোত বা রক্তপাতে শেষ হয় যে হিংসা, সেই হিংসাকে বোঝানো হচ্ছে। অ্যান্ড এভরিওয়্যার সব জায়গায় দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড। দ্য সেরিমনি অফ ইনোসেন্স মানে কি দেখো, নিষ্কলুষতা, সব রকম সহিংসতা বিরোধী, অর্থাৎ কোন রকমের হিংসা নেই। এই যে রক্তস্নাত স্রোতের মতো হিংসার বিপরীতে খ্রিস্ট উপস্থাপিত যে উদযাপন, সেটাকেই বোঝানো হচ্ছে যে নিষ্কলুষতা, অর্থাৎ সেখানে কোনো কলুষতা নেই, সেই উদযাপনকেই বোঝানো হয়। কিন্তু আজকাল এই নিষ্কলুষতা অর্থাৎ কলুষতা বিহীন যে বিষয়টা, তার জয়গান আর করা হয় না। সেটা কি হচ্ছে? নিষ্কলুষতা ইজ ড্রাউন্ড, সেটা নিমজ্জিত হয়ে যাচ্ছে, অর্থাৎ শেষ হয়ে যাচ্ছে। তাহলে বোঝা গেল দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড মানে চারিদিকে কি, এর দ্বারাই বোঝা যাচ্ছে কি প্রথম বিশ্বযুদ্ধের পর যে মানে ভয়াবহতার সৃষ্টি হয়েছিল, প্রচুর রক্তপাত হয়েছিল, সেই রক্ত স্রোত হয়ে উঠেছে সমস্ত জায়গায়। অ্যান্ড এভরিওয়্যার দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, এবং যেখানে নিষ্কলুষতা, সেরিমনি অফ ইনোসেন্স মানে সেখানে কোনো কলুষতা নেই, হিংসা নেই, ইজ ড্রাউন্ড সেগুলো নিমজ্জিত হয়ে যাচ্ছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন while the worst are full of passionate intensity. The best মানে যারা সবচেয়ে ভালো বা জ্ঞানী মানুষ, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, ল্যাক অল কনভিকশন কি তারাও তাদের যে সমস্ত মানে তাদের মধ্যে যে শ্রেষ্ঠত্ব ছিল তারও কি ল্যাক, অভাব রয়েছে। দ্য বেস্ট ল্যাক মানে অভাব, অল কনভিকশন সমস্ত দৃঢ় বিশ্বাস বা যে তাদের মধ্যে যে বিশ্বাস রয়েছে, তাদের মধ্যে যে মানে শুভ বুদ্ধি রয়েছে। বেস্ট মানে কি, এখানে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ বলা হচ্ছে, তাহলে তাদের মধ্যে যে বিশ্বাস যে বুদ্ধি রয়েছে সেগুলোর কি হচ্ছে? ল্যাক, সেগুলোর অভাব হচ্ছে। while the worst are full of passionate intensity, যখন কি worst মানে হচ্ছে যারা সবচেয়ে খারাপ, তাহলে বিপরীতে কি হচ্ছে? যারা সবচেয়ে খারাপ সেই ধরনের মানুষের মানে রমরমা দেখা দিচ্ছে, অর্থাৎ নিকৃষ্ট যারা, তারা কি প্রচন্ড রকমের যে অধর্ম মানে অধর্ম, তারা সেই অধর্মে মেতে উঠেছে। ওকে, তাহলে প্রথম স্ট্যান্ডাতে আমরা কি জানলাম একটুখানি আমরা আরেকবার দেখো রিপিট করছি, যে কি মানুষ ঘুরতে ঘুরতে কি হচ্ছে, এই যে বিস্তৃত যে চক্রাকারে ঘুরতে ঘুরতে মানুষ বা মানব সভ্যতা তার যে সৃষ্টি তার থেকে আলাদা হয়ে পড়ছে, যাতে কি সমস্ত জিনিস নষ্ট হয়ে যাচ্ছে, সবকিছু খসে পড়ছে এবং সেন্টার অর্থাৎ কেন্দ্র সে কোনো কিছু ধরে রাখতে পারছে না, অর্থাৎ সবকিছুই কেন্দ্রের বাইরে চলে যাচ্ছে। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড মানে চারিদিকে বিশ্বে কি ছেয়ে গেছে? নৈরাজ্য, অরাজকতা সৃষ্টি হচ্ছে বা ছেয়ে গেছে, ভর্তি হয়ে গেছে। এবং রক্তস্রোত, দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড পুরো রক্তস্রোতে ভর্তি হয়ে গেছে, যেহেতু প্রথম বিশ্বযুদ্ধের বর্ণনা রয়েছে, কারণ এর আগে প্রথম বিশ্বযুদ্ধের কারণেই কিন্তু অরাজকতা, নৈরাজ্য এগুলো সৃষ্টি হয়েছিল। তো সেই কারণে বলা হয়েছে যে চারিদিকে
রক্তস্রোতে ভেসে গেছে। অ্যান্ড এভরিওয়ার দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড, এবং সব জায়গায় যে একটা সহিংসতা বিরোধী যে একটা নিষ্কলুষতা রয়েছে সেগুলো কি নিমজ্জিত হয়ে যাচ্ছে, অর্থাৎ সেগুলোও নষ্ট হয়ে যাচ্ছে। যারা বেস্ট অর্থাৎ যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তারাও তাদের দৃঢ় বিশ্বাস সেগুলো হারিয়ে ফেলেছে, অর্থাৎ তাদের মধ্যে এগুলোর অভাব দেখা যাচ্ছে। while the worst are full of passionate intensity, যখন দেখা যাচ্ছে the worst মানে যারা সবচেয়ে খারাপ সেই সমস্ত নিকৃষ্ট মানুষেরা অধর্মে মেতে উঠেছে। তাহলে বোঝা যাচ্ছে যে আবার একটা অরাজকতা বা নৈরাজ্য কিন্তু এখানে সৃষ্টি হচ্ছে। এইবার আমরা সেকেন্ড কামিং কিভাবে আসছে এবার আমরা জানবো। দেখো শিওরলি সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড। শিওরলি মানে নিশ্চিতভাবে, সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড। রেভেলেশন মানে হচ্ছে কোনো লুকানো কোনো কিছুকে জানা, অর্থাৎ অস্বাভাবিক বা আশ্চর্যজনক কোনো কিছুর উদ্ভাসন, অর্থাৎ কোনো কিছু আসছে। ইজ অ্যাট হ্যান্ড মানে কোনো কিছু চলে এসেছে, আশ্চর্যজনক কোনো কিছু। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, নিশ্চিতভাবেই দ্য সেকেন্ড কামিং দ্বিতীয় কামিং বা দ্বিতীয় আগমন এসে গেছে। দ্য সেকেন্ড কামিং মানে দ্বিতীয় আগমন। হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট, মানে এই যে কথাগুলো কথা যত মানে বলার সঙ্গে সঙ্গেই ওয়েন কি হলো, আ ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিচাস মান্ডি। আ ভাস্ট ইমেজ, ভাস্ট ইমেজ মানে হচ্ছে দৃশ্যপটে কেন্দ্রের অভিমুখে অর্থাৎ কেন্দ্রের দিকে যাচ্ছে একটি বিশাল জন্তুর গমন বোঝানো হচ্ছে। কি আউট অফ স্পিরিটাস মান্ডি, স্পিরিটাস মান্ডি হচ্ছে এখানে কবির ইয়েটসের কল্পনায় বোঝাচ্ছে যে রুক্ষ জন্তুকে নির্মাণ করে তা খ্রিস্টের প্রতিপক্ষের প্রতি, খ্রিস্টের প্রতিপক্ষ মানে যীশু খ্রিস্টের বিরোধী, অর্থাৎ এটা একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে আত্মজগৎ বা চিত্র ভাণ্ডার। তো বলা হচ্ছে যে এই চিত্র ভাণ্ডার যেটা সম্পূর্ণ কল্পনার, তো সেখান থেকে যেন একটা মানে কি বলা হচ্ছে ভাস্ট ইমেজ মানে বিশাল একটা ছবি, ইমেজ মানে ছবি, কিন্তু এখানে বিশাল একটা জন্তুর আগমন হচ্ছে। কখন, এই যে ঘোষণা হলো দ্বিতীয় কামিং বা দ্বিতীয়বার আসছে, এইটা ঘোষণার পরপরই যে হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট মানে এই যে ঘোষণা হলো তার পরপরই হয় না ভাস্ট ইমেজ আউট অফ স্পিরিটাস মান্ডি, অর্থাৎ এই কল্পনার কবির কল্পনার জগৎ থেকে একটা জন্তুর মতো বিশাল জন্তুর মতো একটা মানে এখানে বলা হচ্ছে জান্তব একটা জিনিস সে কিনা দৃশ্যপটে কেন্দ্রের অভিমুখে, অর্থাৎ কেন্দ্র যেদিকে, কেন্দ্র মানে কি, কেন্দ্র মানে আমরা এখানে পড়লাম কি খ্রিস্ট অর্থাৎ সৃষ্টি যিনি করেছেন, তো সেই অভিমুখে যাচ্ছেন। ট্রাবলস মাই সাইট, ট্রাবলস মাই সাইট মানে আমার দৃষ্টি, অর্থাৎ এই নতুন চিত্রটি কবিকে কি উদ্বিগ্ন, ট্রাবলস হচ্ছে উদ্বিগ্ন করে তুলেছে, সাইট মানে আমার দৃষ্টিকে উদ্বিগ্ন করে তুলেছে কি এই যে বিশাল যে জন্তুর গমন। সামওয়্যার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট, সামওয়্যার কোথাও, ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট, স্যান্ডস হচ্ছে বালুকা রাশি, অফ দ্য ডেজার্ট মরুভূমির বালুকা রাশির মধ্যে, আ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ আ ম্যান, একটা শেপ একটা আকৃতি, তার যে জন্তুটা বা যে দানবের কথা বলা হচ্ছে, জান্তব যে পশু বলা হচ্ছে, যে পশুর কথা বলা হয়েছে তার শেপটা কেমন, উইথ লায়ন বডি যার কিনা সিংহের মতো শরীর, এবং দ্য হেড অফ আ ম্যান অর্থাৎ মানুষের হচ্ছে মাথা, অর্থাৎ মাথাটা হচ্ছে মানুষের আর শরীরটা হচ্ছে সিংহের। আ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান। ওকে, দ্য গেজ ব্ল্যান্ড মানে এখানে যে দৃষ্টি, গেজ মানে দৃষ্টি, সেটা হচ্ছে কি ব্ল্যাঙ্ক শূন্য, অ্যান্ড পিটিলেস নির্দয়, অ্যাজ দ্য সান সূর্যের মতো। সূর্য পিটিলেস কেন, সূর্য প্রচন্ড প্রখর রৌদ্র দেয় এবং কি সেটা তো দেখে না, সূর্য তো আর দেখছে না কে কার গরম লাগছে কার কষ্ট হচ্ছে, তাহলে সে নির্দয় এবং তার শূন্য দৃষ্টি। ঠিক সেইভাবে বলা হচ্ছে যে এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, এই সূর্যের মতোই শূন্য দৃষ্টি এবং নির্দয় কাকে বলা হচ্ছে, সেই যে জন্তুটা তার যে বর্ণনা দিয়েছেন কবি এখানে তার কথা বলা হয়েছে। কিভাবে আসছে দেখো, ইজ মুভিং ইট স্লো থাইস while all about it real shadows of the indignant desert birds, ধীরে, স্লোলি মানে স্লো মানে ধীরে, থাইস মানে উরুভঙ্গ অর্থাৎ ধীরে ধীরে উরুভঙ্গের মধ্য দিয়ে সে চলেছে, while যখন all about it মানে তার চারিদিকে কি রয়েছে, রিল শ্যাডোজ অফ দ্য ইন্ডিগন্যান্ট ডিজার্ট বার্ডস,
ইনডিগন্যান্ট ডিজার্ট বার্ডস হচ্ছে যে মরুভূমির যে পাখি রয়েছে সেই পাখিদের ছায়া, শ্যাডোজ, সেগুলো রিল, রিল মানে হচ্ছে তাকে ঘিরে রয়েছে। কাকে ঘিরে রয়েছে? ওই জন্তুটাকে ঘিরে রয়েছে। দ্য ডার্কনেস ড্রপস এগেইন, ডার্কনেস হচ্ছে অন্ধকার, ড্রপস এগেইন, আবার অন্ধকার নেমে এসেছে। বাট নাও আই নো, কিন্তু এখন আমি জানি, দ্যাট 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ, 20 সেঞ্চুরিজ মানে 2000 বছর, অর্থাৎ খ্রিস্ট সভ্যতার 2000 বছরের যে সময়কাল, সেই সময়কালের অফ স্টোনি স্লিপ, সেই পাথরের নিদ্রা, পাথরের ঘুম কি হচ্ছে, ওয়ার ভেক্সড টু নাইট মেয়ার বাই আ রকিং ক্র্যাডল, ওয়ার ভেক্সড টু এ নাইট মেয়ার, ভেক্সড মানে হচ্ছে রাগিয়ে দেওয়া, মানে রেগে গেছে। কিসে? টু আ নাইট মেয়ার, নাইট মেয়ার মানে দুঃস্বপ্নে। তাহলে বলা হচ্ছে কি যে আধার নেমে এসেছে আবার। কিন্তু কবি বলছেন এখন আমি জানি যে 20 শতকের যে প্রস্তর নিদ্রা সেটা দুঃস্বপ্নে কি করেছিল, দেখো দুঃস্বপ্নে দুলে উঠেছিল। কি? বাই আ রকিং ক্র্যাডল, মানে একটা যে শিশুর দোলনা যেরকম ভাবে টানে না, ঠিক তার দ্বারা যেন দুলে উঠেছিল। কিসে দুলে উঠেছিল? এই যে স্টোনি স্লিপ, যেন পাথরে ঘুম ভেঙেছে। কার ঘুম ভেঙেছে? এই যে সেকেন্ড কামিং, দ্বিতীয়বার আসছে, সে যেন কি রূপে আসছে? একটা জন্তু রূপে আসছে। সে কিন্তু ভালো দানব, মানে খ্রিস্ট যেমন, যীশু খ্রিস্ট যেমনই এসেছিলেন মানুষের দুর্দশা দূর করার জন্য, নৈরাজ্য দূর করার জন্য, ঠিক তেমন ভাবে নয়, যেন জন্তুর মতো আকারে আসছে। এই যে 20 সেঞ্চুরিজ এর পরে এই যে স্টোনি স্লিপ মানে যেন পাথরে ঘুম ঘুমাচ্ছিল, তারপরে তার ঘুম ভেঙেছে এবং দুঃস্বপ্নের মতো যেন, এবং ভেক্স টু নাইট মেয়ার, এবং দুঃস্বপ্নে রেগে গেছে। কিসে? বাই রকিং ক্র্যাডেল মানে শিশুর যে দোলনা, সেই দোলনার টানে। অ্যান্ড হোয়াট রাফ বেস্ট ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, কি বলছে? যে আর এক বিভৎস পশু, হোয়াট রাফ বিস্ট মানে বিভৎস পশু, ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট মানে তার বুঝি শেষ পর্যন্ত তার সময়, আওয়ার কাম রাউন্ড মানে তার বুঝি শেষ পর্যন্ত সময় এসেছে। তার মানে যে প্রথম বিশ্বযুদ্ধের অরাজকতা, যে ক্ষতবিক্ষত রক্তাক্ত অবস্থা, সেই অবস্থা পরে তারপরে আবার এইরকম ভাবে দানব রূপে, জন্তু রূপে কবি একজনকে দেখতে পাচ্ছেন। তার মানে কি, হয়তো এই অবস্থা দূর করার জন্য তিনি আসছেন, কিন্তু অন্য রূপে আসছেন। দেখো, স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম টু বি বর্ন, স্লাউচেস মানে এগিয়ে চলেছে, টুয়ার্ডস বেথলেহেম, বেথলেহেমের দিকে, টু বি বর্ন জন্মানোর জন্য। তাহলে এই লাইনটার মধ্য দিয়েই আমরা বুঝতে পারছি, দেখো বেথলেহেমে কে জন্মেছিলেন? যীশু খ্রিস্ট জন্মেছিলেন। বলছেন যে ইনি কি সেই বেথলেহেমের দিকে এগিয়ে চলেছেন আবার পুনরায় জন্ম তার হওয়ার জন্য। তাহলে যীশু খ্রিস্ট কি আবার অন্য রূপে, অন্য ভাবে তিনি তার আগমন ঘটছে, এই লাইনটার মধ্য দিয়ে আমরা পরিষ্কার বুঝতে পারছি, তাই না? যেহেতু তিনি বেথলেহেমে জন্মেছিলেন। কবি এখানে যেই যে জন্তুর কথা বলছেন, যার এই যে শেপ উইথ লায়ন বডি, অর্থাৎ সিংহের শরীর এবং হেড অফ আ ম্যান এবং মানুষের মাথা, এই রকম দেখতে যে জন্তুটি, সে কি এগিয়ে চলেছে বেথলেহেমের দিকে আবার জন্মাবে বলে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম এই যে সেকেন্ড কামিং কবিতার সম্পূর্ণ অংশটা। তাহলে আমরা সেকেন্ড স্ট্যান্ডাতে কি পেলাম? কবি বলছেন যে হ্যাঁ, সেকেন্ড কামিং নিশ্চিতভাবে আসতে চলেছে, এবার এসে গেছে। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই কবির কল্পনায় ভেসে উঠেছে একটা চিত্র, যে চিত্রটা তাকে কিন্তু খুব ভাবাচ্ছে, মানে তাকে কষ্ট দিচ্ছে। কি? যে একটা মরুভূমিতে বালির মধ্যে যেন একটা শেপ, একটা আকৃতি হয়ে উঠেছে, সেটার সিংহের মতো শরীর, মানুষের মতো মাথা, এবং যেন সূর্যের মতো শূন্য দৃষ্টি এবং দয়াহীন, এই রকম। এবং সে ধীরে ধীরে এগিয়ে চলেছে, মরুভূমির পাখিরা যেন তাকে ঘিরে ধরে রয়েছে। আবার অন্ধকার এসে পড়েছে। এখন এই যে 20 শতকের, অর্থাৎ খ্রিস্ট জন্মের 2000 বছর পরের যেন পাথরে ঘুম ভেঙেছে এবং দুঃস্বপ্নে দুলে উঠেছে শিশুর দোলনার মতো আর কি। এবং কি বলছেন যে হোয়াট রাফ বিস্ট, কি একটা ভয়ঙ্কর বা খারাপ একটা জন্তু, তার শেষ পর্যন্ত এখন সময় এসেছে। এইবার মানে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিটাকে যাতে আবার সেটাকে কিভাবে ঠিক করা যায়, তার জন্য যেন এই রকম মানে কি মূর্তিতে আসছেন, তো সেই বর্ণনা করার জন্যই বলা হচ্ছে যে তার বুঝি এখন আসার সময় হয়েছে। যে তিনি কি বেথলেহেমের দিকে যাচ্ছেন জন্মানোর জন্য, অর্থাৎ যীশু খ্রিস্টের পুনরাগমন, সেটা তার অন্য রূপে আগমন ঘটছে।
এই বিষয়ে রয়েছে সেকেন্ড কামিং কবিতাটি। ঠিক আছে, কবিতাটি আমি খুব সংক্ষেপে বা ছোট ছোট করে সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ।